আরজিকর কাণ্ডের এই ঘটনা কেবলমাত্র আরজিকর হসপিটাল বা পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ নেই। ইতিমধ্যে এই ঘটনা জাতীয় স্তরের রূপ পেয়ে গেছে। তার কারণ আমরা জানি, শুধু জাতীয় স্তরের রূপ বলা ভুল হবে, রাজনৈতিক রঙও লেগে গেছে এই আরজিকর কাণ্ডে। তার কারণ আমরা জানি, ইতিমধ্যেই গতকালই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এই ঘটনা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। পাশাপাশি কেন্দ্রীয় বিজেপির নেতৃত্ব তো একের পর এক তাদের মতামত দিয়েই চলেছেন। সুতরাং এই ঘটনা আর আরজিকর হসপিটালের মধ্যে সীমাবদ্ধ নেই, ইতিমধ্যে তা জাতীয় স্তরে রূপ পেয়েছে। কিন্তু যেটা মূল ঘটনা, যে কী হতে চলেছে আগামী দিনে, কারণ এই ঘটনা ঘটার পর পুলিশের তরফ থেকে পরিবারকে যেটা জানানো হয়েছিল যে অভয়া, যার নাম দেওয়া হয়েছে অভয়া, সে অভয়া নাকি আত্মহত্যা করেছে। এরপর যে প্রাথমিক যে রিপোর্টটা আসে, মেয়েটি যেভাবে আক্রান্ত হয়েছিল বা যেরকম ক্ষতচিহ্ন সামনে এসছে, তাতে একটা কথা স্পষ্ট, যে আত্মহত্যা নয়। এরপর তার সাথে এটাও প্রমাণ হয় যে অভিযুক্ত যে সঞ্জয় গ্রেপ্তার হয়েছে, তার একার পক্ষেও এত কাণ্ড ঘটনা সম্ভব না। কারণ মেয়েটি বেশ কয়েকজনের দ্বারা লাঞ্ছিত এবং যা বলা যায় আর কি, মোটামুটি শুধু সঞ্জয় নয়, এই ঘটনার সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িত। ফলে আন্দোলনের বাড়তে থাকে, বিক্ষোভ বিভিন্ন জায়গায় শুরু হয়। আরজিকর হাসপাতাল সরিয়ে রাজ্যের বিভিন্ন হাসপাতালের জুনিয়র ডাক্তাররা আন্দোলনে সামিল হন, যার ফলে কিন্তু নড়ে চড়ে বসে কলকাতা পুলিশ। প্রাথমিকভাবে কলকাতা পুলিশ 7 জনের একটি সিট গঠন করে তদন্ত শুরু করে, কিন্তু তদন্তে কোথাও অগ্রগতি দেখা যায় না। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েটির বাড়িতে যান, পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি কলকাতা পুলিশকে কিন্তু রবিবার পর্যন্ত, অর্থাৎ 1 সপ্তাহ সময় দিয়েছেন, যে 1 সপ্তাহের মধ্যে পুলিশ যদি এই তদন্ত মূল অভিযুক্তদের গ্রেপ্তার করতে না পারে, তাহলে তিনি তদন্তভার সিবিআইকে দেবেন। তার সাথে তিনি এও বলেন যে সিবিআইয়ের ইনভেস্টিগেশনের রেটিং, অর্থাৎ সাফল্যের পার্সেন্টেজ খুব খারাপ, তবু সাধারণ মানুষের মতামত মেনে বা আন্দোলনরত পড়ুয়াদের দাবি মেনে তদন্তভার সিবিআইকে দেবেন। এরপর মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টে মামলা যখন চলছে, ঠিক তার আগেই কলকাতা পুলিশের পক্ষ থেকে যে 7 জনের যে সিট গঠন করা হয়েছিল, সেই টিমটা আরও বড় করা হয়। 150 জনের আধিকারিককে নিয়ে এই সিট গঠন করা হয়। ফলে তদন্তে যে গতি আনার চেষ্টা করছে কলকাতা পুলিশ একদিকে স্পষ্ট হয়ে যায়। পাশাপাশি কলকাতা হাইকোর্টে কিন্তু মামলা যখন যায়, প্রধান বিচারপতির বেঞ্চ কিন্তু স্পষ্ট কলকাতা পুলিশকে তীব্র ভৎসনা করে। এবং কলকাতা পুলিশের পক্ষ থেকে যেটা বলা হয় যে সিবিআইকে তদন্তভার দিতে এত দেরি, তার কামদুনির মতো হয়তো তথ্য প্রমাণ লোপাটের একটা চেষ্টা হতে পারে। কলকাতা পুলিশকে ভৎসনা করার পাশাপাশি যিনি রয়েছেন বিনীত গোয়েল, তাকেও তীব্র ভৎসনা করে। পাশাপাশি কলকাতা হাইকোর্ট যে অর্ডারটা দেয়, সেটা হলো আজকে সকাল 10টা, অর্থাৎ 14ই অগাস্ট সকাল 10টার মধ্যে তদন্তভার সিবিআইকে তুলে দিতে হবে। পাশাপাশি এও দেখা যায় যে সিবিআই কিন্তু অর্ডার পাওয়ার পরই তৎপর হয়ে ওঠে এবং টালা থানা থেকে কিন্তু কেস ডায়েরি সংগ্রহ করার সহ বিভিন্ন উদ্যোগ শুরু করে। এবং প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে কেন এত কলকাতা পুলিশই বা কেন এত ঢিলেমি করছে, যেটা দাবি করে আসছে। কারণ বিনীত গোয়েল মুখ্যমন্ত্রীর সামনে বলেছিলেন যে মূল অভিযুক্ত গ্রেপ্তার হবে, তা গ্রেপ্তার হবে তো এত সময় লাগছে কেন? পাশাপাশি আমরা দেখেছি সৌমেন মহাপাত্র, বিধায়ক রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র, তার ছেলের নামও কোথাও থেকে উঠে এসেছে, কিন্তু তিনি তো পাঁশকুড়ার বিএম হয়েছে। ফলে এই যে মিথ্যে কিছু নাম ভাসিয়ে দেওয়া যারা করছেন সাধারণ মানুষের পক্ষ থেকে, বা কোথাও কি রাজনৈতিক কাউকে কালিয়ামা মুক্ত করার চেষ্টা হচ্ছে কিনা, এটাও একটা ব্যাপার। কিন্তু সবচেয়ে মূল যে কলকাতা হাইকোর্ট গতকাল যে অর্ডারটা দিয়েছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিবিআই ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। এখন দেখার বিষয় যে মূল অভিযুক্ত, এর মধ্যে মূল অভিযুক্তকে বা কোনো প্রভাবশালী যোগ আছে কি না। কারণ যেহেতু কলকাতা পুলিশ এত ঢিলেমি করছিল, ফলে আন্দোলনকারী পড়ুয়া হোক বা সাধারণ মানুষের পক্ষ থেকে এটাই বারবার দাবি করা হচ্ছিল
যে এর সঙ্গে প্রভাবশালী কোনো যোগ রয়েছে। ফলে সিবিআই এখন তদন্তভার হাতে নিয়েছে। সিবিআই তদন্তের ফলে এখন দেখা যাক এর সঙ্গে কোনো বড় মাথা জড়িত আছে কি না। তার কারণ আমরা জানি যে যদি একটা কথা, যেটা প্রচলিত কথা, যে ঈশ্বরের পরেই নাকি ডাক্তারের স্থান, অর্থাৎ একজন ডাক্তারই পারেন অসুস্থ মানুষকে সুস্থ করে তুলতে। তো সুতরাং ডাক্তারটা যদি ঈশ্বরের পরে তার স্থান হয়, সুতরাং মন্দিরের পরে হাসপাতালের স্থান হতে। তো সেইখানে একজন চিকিৎসক পড়ুয়া তিনি কি, তারই নিরাপত্তার অভাব কীভাবে হয়ে ওঠে, তাহলে সাধারণ মানুষের কী হবে? যারা রোগী থাকেন, রোগীর পরিজনরা থাকেন, তাদের অবস্থা কী হয়, তাদের নিরাপত্তাটা কোথায়? যদি একজন চিকিৎসক পড়ুয়াই যদি এইভাবে ধর্ষিত হয়ে থাকে, খুন হয়ে পড়েন, এমনকি মর্মান্তিকভাবে, যেখানে তার চোখ উপড়ে দেওয়া হয়েছে, এমনকি কলার বোন ভাঙা, আরও বিভিন্ন রকম ক্ষত, সেগুলো বলা সম্ভব হচ্ছে না। কিন্তু ঘটনা হচ্ছে, তাহলে একজন চিকিৎসক পড়ুয়াই যদি এইভাবে এক হাসপাতালের আশেপাশে রেস্টরুমে এইরকম অবস্থা হন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? সাধারণ মানুষের বা রোগীর আত্মীয় পরিজন, তাদেরই বা নিরাপত্তা কোথায়? এই প্রশ্নটা কিন্তু বারবার উঠে আসছে। আর একটা জিনিস, যে সঞ্জয়, যে ও যাকে গ্রেপ্তার করা হয়েছে সঞ্জয়, বা তারই বা এত পাওয়ার হলো কী মন করে, হ্যাঁ, এত যোগ হলো কী করে? আরজি করের মতো এক হাসপাতালে তার অবাধ যাতায়াত ছিল। অনেকে আবার বলছেন যে শুধু সঞ্জয় না, আরও বেশ কয়েকজন আছেন যারা আরজিগড় হাসপাতালে অবাধ যাতায়াচ্ছে। তবে একটা জিনিস তো সত্যি, যে দালাল রাজ, হসপিটালকে কেন্দ্র করে বিভিন্ন দালাল চক্র শুরু হয়েছে। ফলে দালাল চক্রের যে অবাধ যাতায়াত বিভিন্ন হাসপাতালে রয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন দেখার বিষয়, সিবিআই তদন্তভার হাতে নেওয়ার পর এই তদন্তে কতটা অগ্রগতি হয় এবং কোন মূল অভিযুক্ত এই ঘটনায় ধরা পড়ে। আমরা আমাদের পক্ষ থেকে এই মূল অভিযুক্ত চরম শাস্তির দাবি জানাচ্ছি। ধন্যবাদ।